অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন, কিন্তু কোনো অবস্থাতেই এই অবৈধ দখলদার ফ্যাসিস্টের পেটোয়া বাহিনী যেন আপনাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করতে না পারে। এবার জরুরি ঘোষণা দিল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আওয়ামী লীগ আজকেই দেশে ফিরবে। এইদিকে সমন্বয়কদের আজকেই হবে শেষ দিন। কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশের জনগণের কোনো সমস্যারই সমাধান সম্ভব নয় যদি না এই সরকারের বিদায় নিশ্চিত করা সম্ভব হয়, কারণ এই সরকারই সবচেয়ে বড় সমস্যা। জুলাই হত্যাযজ্ঞে সরব আওয়ামী লীগ কর্মীরা এখনো অনলাইন অফলাইনে সক্রিয়। তারা কেউ নিরাপরাধ নয়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সার্জিস আলমের। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। আওয়ামী লীগ যা করছে সর্বশেষ পর্যায়ে এগুলা মেনে নেওয়ার মতন কারোর সুযোগ নেই। ক্ষমতাকে টিকানোর জন্য হোক, যেটাই হোক, প্রত্যেকটা বিষয়কে তারা আন্ডার এস্টিমেট করছে। দ্যাটস ওয়াই সরকারের পতন হয়েছে। দর্শক, আপনারা জানেন যে রাজনীতির অঙ্গন এখন যথেষ্ট সরগরম এবং এর মূল ইস্যুটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। হঠাৎ করে লাইভ এসেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন। সম্মানিত দর্শক মন্ডলী, বাংলাদেশ আজকের মধ্যেই দখল করতে চলছে আওয়ামী লীগ। শেখ হাসিনা আজকেই দেশে ফিরবেন এমনই বার্তা দিচ্ছে। এইদিকে দর্শক মন্ডলী, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহরা মহা বিপদে পড়ে গেছে। তাদের উপর অ্যাটাক করা হবে আজকেই। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছেন। ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এই সমন্বয়কদের উপর। দর্শক মন্ডলী, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন। অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন, কিন্তু কোনো অবস্থাতেই এই অবৈধ দখলদার ফ্যাসিস্টের পেটোয়া বাহিনী যেন আপনাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করতে না পারে। কিংস পার্টির প্রাইভেট বাহিনী হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীদের যেন ব্যবহার না করতে পারে, সে ব্যাপারে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমি সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ হোক কাল হোক এই সরকার থাকবে না। জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরে দিতে হবে। আমরা নির্বাচন বলি, সংস্কার বলি, গণতান্ত্রিক রূপান্তর বলি, যে কোনো কিছুর জন্যই এই অবৈধ দখলদার অগণতান্ত্রিক সরকার এবং নিরপেক্ষতার মাপকাঠিতে যারা প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের বিদায়ী গণতান্ত্রিক উত্তরণের প্রথম শর্ত। আমাদের যে কোনো সমস্যা, শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের সংকট কিংবা মৌলবাদের বাড়বাড়ন্ত, বাংলাদেশের জনগণের কোনো সমস্যারই সমাধান সম্ভব নয় যদি না এই সরকারের বিদায় নিশ্চিত করা সম্ভব হয়। সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান বাস্তবতা কি? বছরের প্রথম দিনে বই পেতে অভ্যস্ত বাংলাদেশের শিক্ষার্থীরা একাডেমিক সেশনের 1/3 সময় অতিক্রান্ত হওয়ার পরেও এখন পর্যন্ত পাঠ্য বই পায়নি। ডিপার্টমেন্ট অফ মব জাস্টিসের কাছে অলিখিতভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আত্মসমর্পণ করা অবৈধ সরকার এইচএসসি পরীক্ষা পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছে। আর সরকারি চাকরি বা কি অবস্থা? মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার জায়গায় এসেছে সুপারিশ ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া। বিসিএস পরীক্ষায় যারা সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে, এমনকি যাদের প্রশিক্ষণ হয়তো শেষ হয়েছে, তাদের নিয়োগ বাতিল করা হয়েছে রাজনৈতিক পরিচয়ের কারণে। বাংলাদেশে 5% জন সরকারি চাকরিতে যায়, বাকি 95 জনকেই বেসরকারি শিল্প এবং সেবা খাতে যেতে হয়। বর্তমানে বাংলাদেশের কলকারখানার পরিবেশ সম্পূর্ণ বিপর্যস্ত। দেশি বিদেশি বিনিয়োগ নেই, ব্যবসা বাণিজ্যের পরিবেশ নেই। তার মানে বাংলাদেশের অধিকাংশ তরুণ তরুণীদের লেখাপড়া শেষ করে বাধ্যতামূলক বেকার হওয়ার দিকে ধাবিত হতে হবে। কয়েক হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে, বিভিন্ন মেয়াদী শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। কয়েক লাখ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগে যেতে হয়েছে। সেন্টার অব এক্সিলেন্স হিসেবে খ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক শিক্ষক পঠন পাঠন শিক্ষা এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। অপরদিকে যারা মায়ের কোল খালি করেছে, তারাই ইন্ডেমনিটি ঘোষণা করেছে নিজেদেরকে। তারা নিজেদেরকে স্বঘোষিত উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্ত করেছে। কয়েক হাজার টাকার টিউশনি আজকে কয়েক শত কোটি টাকার নিয়োগ বাণিজ্যে পরিণত হয়েছে। মেধা না কোটা আজকে সুপারিশ বাস্তবতায় পরিণত হয়েছে। শিক্ষার্থীদের জীবন এবং কেরিয়ার যখন শঙ্কা এবং হুমকির মুখে, তখন এদের বাড়ি গাড়ি এবং হম্বিতম্বি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। কম্বল বিতরণ করতে কিংবা জানা যায় যে এদের হেলিকপ্টারের প্রয়োজন হয়। কোটি কোটি টাকার ইফতার পার্টি আয়োজন করতে হয়। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি যারা গ্রহণ করছিল, আজকে তারাই সচিবালয় দখল করে ডিসি এবং সচিব নিয়োগ করছে। মিডিয়া এবং কর্পোরেট হাউসেরা দখল করে রেখেছে। তদবির, চাঁদাবাজি, মামলা বাণিজ্য এদের নয়া বন্দোবস্তে পরিণত হয়েছে। সদম্ভে ঘোষণা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করাই এদের নতুন প্রক্লেমেশন হিসেবে পরিগণিত হয়েছে। এবং নিজেদের এই অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতা দখলকে সুরক্ষিত করতে তারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের সুরক্ষা নয়, নিজেদের অগণতান্ত্রিক ক্ষমতা এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির সুরক্ষাই এদের প্রধানতম লক্ষ্য। আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা লেখাপড়া করুন, নিজেদের মন মতো স্বাধীন গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলুন, আপনার সহপাঠীর শিক্ষার অধিকার নিয়ে কথা বলুন, আপনার শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে সোচ্চার হন, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন, কিন্তু কোনো অবস্থাতেই এই অবৈধ দখলদার ফ্যাসিস্টের
পেটোয়া বাহিনী যেন আপনাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করতে না পারে, কিংস পার্টির প্রাইভেট বাহিনী হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীদের যেন ব্যবহার না করতে পারে, সে ব্যাপারে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমি সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ হোক কাল হোক এই সরকার থাকবে না। জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরে দিতে হবে। আমরা নির্বাচন বলি, সংস্কার বলি, গণতান্ত্রিক রূপান্তর বলি, যে কোনো কিছুর জন্যই এই অবৈধ দখলদার অগণতান্ত্রিক সরকার এবং নিরপেক্ষতার মাপকাঠিতে যারা প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের বিদায়ী গণতান্ত্রিক উত্তরণের প্রথম শর্ত। আমাদের যে কোনো সমস্যা, শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের সংকট কিংবা মৌলবাদের বাড়বাড়ন্ত, বাংলাদেশের জনগণের কোনো সমস্যারই সমাধান সম্ভব নয় যদি না এই সরকারের বিদায় নিশ্চিত করা সম্ভব হয়। কারণ এই সরকারই সবচেয়ে বড় সমস্যা। আপনারাও সোচ্চার হন, আপনাদের মতামত তুলে ধরুন, আপনারাও প্রতিবাদ প্রতিরোধে আপনাদের মতো করেই অংশগ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গ। হঠাৎ করে আমরা দেখলাম যে আসিফ সারজাস এবং হাসনাত, সার্জিস দুজনই একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে। হঠাৎ করে 10-11 দিন পরে ক্যান্টনমেন্টে থেকে এসে কি নেগোসিয়েশন হলো, কেন গেল, কারে জিজ্ঞেস করে গেল, আইসা আমরা যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীকে যে ধাক্কাটা দিছিল এটা কিন্তু হজম করা তো সোজা না, মনে রাখেন। আবার রাত্রে ঠান্ডা মাথায় চিন্তা করছে, এটা নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা আছে। পক্ষের তারা কয় ক্যান্টনমেন্ট দখল করে ফেলা হোক। কিছু আজব বোকাচো আছে না এদেশে, আছে ফাগল, এটি মানে নিজেও কইতে পারে না নিজে কি, এই কারণে দেশের উন্নতি নাই। তো যাই হোক, এরকম নানান বক্তব্যের পরে দিনভর সেনাবাহিনী থেকে কোনো রকম বক্তব্য আসেনি। হঠাৎ করে আমরা দেখলাম যে একদিন আগের বক্তব্য আর একদিন পরের বক্তব্যে কিছুটা পার্থক্য। যেমন হাসনাত যখন বলছিলেন তাকে ক্যান্টনমেন্ট থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, তিনি কারো নাম মেনশন করেন নাই। আপনার বুঝতে হবে তিনি তো সেনাপ্রধানের কথা বলে নাই। আসিফ, উপদেষ্টা আসিফ বলছে আরেকটা প্রেক্ষাপটে যে 5ই আগস্টের ইস্যুতে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছে। বাট হাসনাত সেনাবাহিনী নিয়ে বক্তব্য দিয়েছে যে ক্যান্টনমেন্ট, এখানে কোনো কর্তা ব্যক্তিদের নাম সে মেনশন করে নাই। লাগছে পেস। তো এটা নিয়ে নিশ্চয়ই তলে তলে সেটেল হচ্ছে, অথবা বিষয়গুলো যে বইলা ফেলছে এগুলোর আবার সামাল দেওয়ার জন্য হয়তোবা কোনো ফোন টোন বিভিন্ন জায়গা থেকে আসলেও আসতে পারে। এত যে ভয় পায় না বিষয়টা কিন্তু তা না, ভয় পায়। ডিবি হারুনের সামনে যখন স্টেটমেন্ট দিল গণমাধ্যমে, তাদের পরিবারও, আমরা দেখলাম তখন ভয় পায়। তখন দেখলাম যে এরা আন্দোলন প্রত্যাহার করে ফেলছিল, খেয়াল নাই, ভাতের হোটেলে নির্যাতন হয়েছে, হয়তো পাইছে। পরিবারও দেখলাম হাইসা ঘিসা ভাতটাত খেয়ে গেছিল হারুনের সাথে। আমরা বুঝতে পারছিলাম যে ডিবি হারুন বন্দুকের নল হয়তো তাক করে রাখছে, তারা এখন বলে যে গুলি খাইতে পারবে, তখন কেন খাইলো না? তার মানে সবাই ভয় পায়। এরকম হইতে পারে কোনো ফোন টোন নানানভাবে, অথবা এই যে বক্তব্যটা দিছে কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, সাক্ষীকে, প্রমাণকে। হাসনাত একজন বললো তিনি তো ভাই পীর আউলিয়া না, তিনি সাবেক ছাত্রলীগ কর্মী। আর ছাত্রলীগের কোনো নেতাকর্মীর উপরে এদেশের মানুষ ভরসা রাখে না, সে যতই ভুল পাল্টাক বা রূপ পাল্টাক, নতুনভাবে তাকে নেতৃত্ব দিতে পারে মানুষ, তার কথায় শতভাগ আমল করবে। আমার মনে হয় না যে এতটা পাগল এই জাতি। আমরা বুঝতে পারতেছিলাম ডালমে কুচ কালা হে, হইতে পারে সাদা হে, পিঙ্কও হইতে পারে, হে। এরপরই হঠাৎ করে আমরা দেখলাম সার্জিস বলছে সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। ভাই মানে কি আপনাদের কথাবার্তা? সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই। আমরা সমকালের একটা প্রতিবেদন দেখছি, সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষের শক্তির কোনো দ্বন্দ্ব নেই। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস বলছেন একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কোন সেই পক্ষ ভাইয়া? আপনারাই তো বললেন যে সেনাবাহিনী এসে করে 2 দিনে পুরো মাঠ মোটা উড়ালেন। ইভেন সার্জিস বলছেন সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য স্থিতিশীলতা প্রয়োজন। এরপরে আমরা দেখলাম যে হাসনাত আবার একই ভাষায় বলছে সেনাবাহিনীর সাথে আমাদের কোনো মানে দ্বিমত নেই, বিপরীতমুখী অবস্থান নেই। আবার সে আগের দিনে চিল্লে বললো ক্যান্টনমেন্টে ফিরে যান, ক্যান্টনমেন্টে আপনারা রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। ভাই সব তো তুমি বললা, মানে তুমি নিজে কখন কি বলো, কার প্রেসক্রিপশনে বলো, এটা তো এখন মানুষের মধ্যে প্রশ্ন। একদিন আগে এক কথা, একদিন পরে এক কথা, 10 দিন পরের খবর, একদিন পরে এসব। পিনাকি তানাকে জিজ্ঞেস করছিল যে হাসনাত তুমি আসলে কেন কথাগুলা, তোমার যখন জিজ্ঞেস করলো তুমি বললা না। ভাই আমার মাথা ঠিক নেই, আমি নিজে জানি না কখন কি করি, ধুমধাম করি। এত পাগল তো তুমি না বাবা ভাইয়া, তোমার দেখে তো মনে হয় না যে তুমি তো পাগল উড়াদুরা। নো নো নো, বাচ্চারা যারা তোমরা বয়সের তারা হয়তো তোমাদেরকে মানে বুঝতে পারে না, বাট আমরা যারা একটু সিনিয়র আছি, দেশে বিদেশে থাকি, 12 ঘাটের পানি খেয়েছি, আমরা কিন্তু একটু একটু চিনি। বিশেষ করে যারা এক্স ছাত্রলীগ নেতাকর্মী, ট্যালেন্টেড, মারাত্মক, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। এই টোটাল আন্দোলনের মাস্টারমাইন্ডে যারা আছেন, এমনকি এখনো মাঠটা যারা কাঁপাচ্ছেন, হাসনাত, সার্জিস, ছাত্রলীগের যে প্রোডাকশনগুলো অরিজিনালি কিন্তু ট্যালেন্টেড, মেধাবী, মাঝে মাঝে অনেক পোলাপেন আছে অন্যের বিরুদ্ধে কথাও বলে, তারা এটা করছে। আওয়ামী লীগ যা করছে
সর্বশেষ পর্যায়ে এগুলা মেনে নেওয়ার মতন কারোরই সুযোগ নেই। ক্ষমতাকে টিকানোর জন্য হোক, যেটাই হোক, প্রত্যেকটা বিষয়কে তারা আন্ডার এস্টিমেট করছে। দ্যাটস ওয়াই সরকারের পতন হয়েছে। ইভেন রাইট নাও এখন অনুশোচনা নাই, এটা থাকা উচিত ছিল। এখনো ধমক টমক চলতেছে, বাট এগুলা পরিস্থিতি বিগড়াচ্ছে। এখন যে একদিন পরে একদিন আগে দুজনের দুই রকম বক্তব্য, জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়তো ভাই, যে আসলে পিছনে কি, মানে কি নেগোসিয়েশন ক্যান্টনমেন্টে তুমি করতে গেছো, তোমার কে দায়িত্ব দিছে, তুমি কি সরকার? এই জন্য মানুষ কিংস পার্টি বলে। বিএনপি কারো ডাকছে, বিএনপি তো বলছে তাদেরকে ডাকে নাই, অন্যরাও স্বীকার করে নাই। নানান প্রশ্ন আছে। কি বলা হয় যে পিনাকিদাও এই প্রশ্ন করছে, সাংবাদিক ইলিয়াসও করছে, যে আসলে অন্য কোথাও কি কোনো কাহিনী। এদের প্রতি শতভাগ আস্থা, সাপোর্ট অনেকে দিচ্ছে, আস্থার জায়গাটা আসলে কারোর আছে কিনা আবু সাইদের ভাইয়েরই নাই। আমরা আস্থা রাখতে চাই এরা উন্নতি করবে। দর্শক, আপনারা জানেন যে রাজনীতির অঙ্গন এখন যথেষ্ট সরগরম এবং এর মূল ইস্যুটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন। এই আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে জাতীয় নাগরিক পার্টির সিদ্ধান্ত নিয়েছে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম করবে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ হচ্ছে। হঠাৎ করে যখন এই ইস্যুটা সামনে আসছে তখন নাসিরউদ্দিন পাটোয়ারি, জাতীয় নাগরিক পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনি জামাত এবং বিএনপির দেশপ্রেমিক অংশকে এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে এবং তার একটা স্ট্যাটাস তিনি প্রকাশ করেছেন। যদিও পরে এই স্ট্যাটাসটি দেখা যায়নি, কিন্তু ইতিমধ্যে বহু মানুষ সেখানে লাইক করেছে, কমেন্ট করেছে এবং শেয়ার করেছে। আমি যখন, দর্শক, আমার হাতে যে কাটিংটা আছে, 14,000 লাইক পড়েছে এবং 11,100 কমেন্ট হয়েছে এবং শেয়ার হয়েছে 1700। যাক, এখানে বলা হচ্ছে যে গত 53 বছরে জামাত ইসলামীকে বারবার রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়ার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয়। মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও কটাক্ষ করছে যে তার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয়। সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয়। আমি আবারও পড়ি, সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী, অর্থাৎ 7ই নভেম্বর যে সেনা জনতার অভ্যুত্থান ছিল, বলছেন যে সেই অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয়। 24-এর ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানকে 5ই আগস্ট ক্যান্টনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েজকৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চালায়। অর্থাৎ এরাই হচ্ছে 24-এর আবার অভ্যুত্থানকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে, অর্থাৎ তারা ইন্টারাপ্ট করে এবং তারা বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে হবে। কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে। বর্তমানে তারা ক্যান্টনমেন্টের ষড়যন্ত্রকারীরা ব্র্যাকেটে লিখছেন যে দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায়ে 24-এর খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে। এমন অবস্থায় দেশপ্রেমিক ছাত্র নাগরিকদের নিকট আহ্বান: 1, আওয়ামী পুনর্বাসনের দেশি বিদেশি চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন। 2, বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র নাগরিকের এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান, অর্থাৎ বিএনপির বাংলাদেশ পক্ষের অংশকে আহ্বান জানানো হচ্ছে। জামাতের বাংলাদেশ পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান। জামাত বিএনপি দুটোরই যারা বাংলাদেশ পক্ষের তাদেরকে আহ্বান জানাচ্ছে। ক্যান্টনমেন্ট এবং সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান। এটা খুব মারাত্মক। মানে ক্যান্টনমেন্ট মানে সেনানিবাস এবং সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে আহ্বান জানাচ্ছে। আমরা গণতন্ত্র চাই, রক্তপাত চাই না। আমাদের এই প্রজন্ম দিল্লি এবং আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ। আমরা মরে গেলেও আমাদের অস্তিত্ব এবং গৌরবের প্রশ্নে আপোষহীন। সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিন। ইনকলাব জিন্দাবাদ। তো এই যে ইনকলাব জিন্দাবাদ এবং তারপরে যে আহ্বান, তাতে অনেক স্পর্শকাতর বিষয় তিনি টাচ করেছেন। জানি না কোনো চাপের মুখে নাকি নিজ থেকে তিনি পোস্টটি প্রত্যাহার করলেও এটি এখন মানুষের হাতে হাতে এবং হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে তার এই বক্তব্যটি প্রচারিত হচ্ছে যে অন্তত নিশ্চয়ই তিনি এটাকে বিশ্বাস করেন, ধারণ করেন বলেই এই বক্তব্যটা সামনে এনেছেন। রাজনীতির অঙ্গনে নাগরিক পার্টির একাধিক নেতার বক্তব্য, নিশ্চয়ই তার প্রতিক্রিয়া বোঝা যাবে। অন্য দল যখন নাকি আস্তে আস্তে প্রতিক্রিয়া ব্যক্ত করবে। ইতিমধ্যে নুরুল হক নূর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, বলেছে যে সেনানিবাস এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে হাসনাত আবদুল্লাহর বক্তব্য থেকে।
প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশের অবস্থা, বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। প্রিয় দর্শক মন্ডলী, এরই মধ্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আবারও জরুরি বার্তা দিল দেশবাসীকে। প্রিয় দর্শক মন্ডলী, শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরতে চলেছেন। এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত আছেন, কঠিনভাবে রেগে গেছেন এই সমন্বয়কদের উপর। সমন্বয়কদেরকে দেশ ছাড়া করতেই হবে। প্রিয় দর্শক মন্ডলী, এইদিকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাচ্যুত হতে পারে যে কোনো সময়। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওতে আপনারা বিশেষ প্রতিবেদন আলোচনা শুনতে পারলেন। তো দর্শক মন্ডলী, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।